জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। রায়ের বাজারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র মাদকসহ গ্রেফতার ১৮। জামায়াতের নেতৃত্বাধীন জোট এখন ১১ দল, যুক্ত হল লেবার পার্টি। আচরণবিধি লঙ্ঘন, সার্জিসকে শোকজ। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। শনিবার ২৪ জানুয়ারি রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ হোলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাত ৯:১৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হজরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় রাত ১১:১৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে তাকে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান হাসান মোল্লা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা ২ জন কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় তারা। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের ধারাবাহিক তৃতীয় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ দুষ্কৃতকারী ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এটি বসিলা আর্মি ক্যাম্পের তৃতীয় ধারাবাহিক অভিযান। বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি রাত ৯:৩০ থেকে রাত ১টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০,২০০ টাকা এবং ১২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন শাহরিয়ার ২২, লিঙ্কু ৪৪, ইয়াসিন ২০, ইয়াসিন ২১, জসিম ১৯, স্বাধীন ২৪, রিয়াজ ১৮, নিজাম ২৩, মাহবুব ৩৫, হৃদয় ৩৫, আকাশ ৩০, নিদ্রয় ১৮, সানি ২০, করিম ২৩, রুজন ৩০, সাকিব ১৮, ফয়সাল ২২ ও উজ্জ্বল ১৯। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি। তাতে ১০ দল থেকে জোটটি ফের ১১ দলের হল। শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি জোটে যোগ দেওয়ার তথ্য জানানো হয়। এর আগে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল, আর ইসলামী আন্দোলন একলা পথ বেছে নিয়েছিল। গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুবদিয়ায় পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন, আজ তাদের নির্বাচনী জোটে আরও একটি দল যুক্ত হবে।
এদিকে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক ও আধিপত্য বিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হল। লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই, যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের হেভিওয়েট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার ২৪ জানুয়ারি তাকে শোকজ করা হয়েছে। তাকে রিটার্নিং কর্মকর্তার দেয়া নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জোট প্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ এর সুস্পষ্ট লঙ্ঘন। রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় ৩টি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ এর পরিপন্থী। এছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ২৪ জানুয়ারি প্রয়াত আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, 1-11 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি। এছাড়াও তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।